হয়েছে 227টা মার্ডার কেস। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। সম্প্রতি মোবাইলে পতিত স্বৈরাচার শেখ হাসিনার একটি কথোপকথন ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এই জায়গাটা লাফালাফি করছে, একটা অস্ত্র থাকবে না। এমন বক্তব্য আদালতের নজরে আনে প্রসিকিউশন। 15 মের মধ্যে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে হাসিনাকে ব্যাখ্যা দেবার নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 15 তারিখে এই বিষয়ে পরবর্তী আদেশের জন্য দিন ধার্য আছে। সেই দিন যদি তারা তাদের জবাব দাখিল করেন, তার প্রেক্ষিতে ট্রাইব্যুনাল পরবর্তী কার্যধারা গ্রহণ করবে। কিন্তু ভারতে পলাতক হাসিনা দেশীয় আদালতে কি ব্যাখ্যা দিতে পারেন? এখানে দুটি অপশন রাখা আছে। একটি হলো এই অভিযুক্তরা নিজেরা সশরীরে এসে তাদের এই কার্যক্রমের ব্যাখ্যা দিতে পারবেন, অথবা তারা তাদের পক্ষ থেকে কোনো আইনজীবী প্রেরণ করেও এর ব্যাখ্যা দিতে পারবেন। ব্যাখ্যা না দিলে পরিণতি কি হবে সেই সম্ভাবনার কথাও জানান তিনি। উনি যদি স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে পারেন তাহলে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবেন তাকে অব্যাহতি দেওয়া হবে কিনা। যদি স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে না পারেন, অথবা উনি যদি এখানে উপস্থিতি না হন, তাহলে কিন্তু ট্রাইব্যুনাল আইন অনুযায়ী শেখ হাসিনার বিরুদ্ধে 1 বছরের সাজা হয়ে যেতে পারে। এবং যদি সেটা হয়ে যায় তাহলে কিন্তু জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মূল বিচারের আগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগে একটি শাস্তি হয়ে যেতে পারে। এতদিন শেখ হাসিনা আছেন যে উনি ওয়ারেন্টভুক্ত আসামি বা পলাতক আসামি, তখন হয়ে যাবেন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। অন্যদিকে হাসিনার এই হুমকির পর আলোচনায় আসে সাক্ষীদের সুরক্ষার বিষয়টি। এ নিয়ে ট্রাইব্যুনালের করণীয় সম্পর্কে পরামর্শ দেন এই আইনজীবী। ট্রাইব্যুনাল যদি এটা রিয়েলাইজ করে যে তাহলে সাক্ষী সুরক্ষার জন্য উনি ব্যবস্থা করবেন। শুক্রঞ্জনকে যেমন সুরক্ষা দিতে পারেনি, ভারতে নিয়ে গেছে। যদি এই আমলও আপনি সুরক্ষা না দিতে পারেন তাহলে আপনার ওখানে বসার দরকার কি? আপনি সাক্ষী সুরক্ষার জন্য আপনি আইজিপিকে নির্দেশ দিবেন, আপনি মেট্রোপলিটনকে নির্দেশ দিবেন, আপনি গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিবেন, এই আদালত এই সাক্ষী সুরক্ষা থাকবে। দেশে না ফিরলে হাসিনার পক্ষে রাষ্ট্রের খরচে আইনজীবী নিয়োগ দিয়ে বিচার এগিয়ে নেয়ার বিধান রয়েছে বলেও জানান এই ফৌজদারি আইন বিশেষজ্ঞ। আর না আসলে ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল হবে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। মতের ভিন্নতা, রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও নির্বাচন ঘিরে সবার ভোট এক বাক্সে আনার চেষ্টায় আছে ইসলামী দলগুলো। এ লক্ষ্যে চলছে জোট গঠনের পরিকল্পনা। সম্প্রতি কওমি ঘরানার পাশাপাশি অন্য ইসলামী দলগুলোকেও দেশীয় ও আন্তর্জাতিক ইস্যুতে একই ধরনের বক্তব্য দিতেও দেখা গেছে। নির্বাচন ঘিরে সংস্কার সম্পন্ন হলেই ইসলামী দলগুলোর জোটের কাঠামো দৃশ্যমান হবে বলছে ইসলামী আন্দোলন। যারা ইসলামপন্থী মানুষ, ইসলামপন্থী ভোট, তারা যদি বিভক্ত না হয়, এই জন্যে যারা এই কাজ করছে বাংলাদেশে, তাদের সবার সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। সংস্কারের বিষয়গুলো যখন সম্পন্ন হবে তখনই হয়তো দেখা যাবে আপনারা এই ইসলামী শক্তিটার একটা কাঠামো হয়তো দেখতে পারবেন। খেলাফত মজলিস বলছে ফ্যাসিবাদ বিরোধী সব দলের সাথেই হতে পারে আলোচনা বা জোট। বিএনপি সহ, জামাত সহ আর আমরা যারা ঐক্যবদ্ধ হচ্ছি তারা মিলে একটা গ্র্যান্ড অ্যালায়েন্স চিন্তা আমরা প্রাথমিকভাবে করছি। এটা যদি সম্ভব হয় তাহলে তো হলোই। এবং আমরা চাই যে আগামীতে গভর্নমেন্টে ঐক্যবদ্ধ গভর্নমেন্ট হওয়া উচিত। আর যদি না হয় ইন কেস, তাহলে ইসলামী দলগুলো জামাত সহ বাকিরা মিলে আমরা চেষ্টা করবো আর কি। পাশাপাশি দেশের বড় দলগুলো নির্বাচন ঘিরে কতটা ছাড় দেয় জোটের প্রশ্নে থাকবে সে হিসাবও। সিটের ব্যাপার তো আছে, কিন্তু সিটের ব্যাপারটা একমাত্র মুখ্য হওয়া উচিত না। সিট অবশ্যই জরুরি। সিটকে না দিলে তো আর কাউকে আপনি পাবেন না। এরা আমাকে বিএনপিকে বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে। বাংলাদেশ জামায়াত ইসলাম বলছে আওয়ামী লীগ বিরোধী সব দলের সাথেই হতে পারে জোট। মহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। রাজনৈতিক সংঘাত কিংবা প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ কিংবা শান্তির বার্তা পৌঁছাতে সকল প্রতিবন্ধকতা দূরে ঠেলে কাজ করে যাচ্ছেন অদম্য গণমাধ্যম কর্মীরা। এজন্য শারীরিক মানসিক নির্যাতন সহ হারাতে হয় প্রাণও। 30 এপ্রিল একটি প্রতিবেদন প্রকাশ করে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন। এতে দেখা যায় এপ্রিলের 24টি ঘটনায় বিভিন্ন জেলায় 61 জন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনের সময় হামলা, আইনি হয়রানি, গ্রেফতার, হুমকি ও নির্যাতনের শিকার হন। এর মধ্যে 8 জন পেশাগত দায়িত্ব পালনের সময় হামলা ও আহতের শিকার হয়। লাঞ্ছিত ও হুমকি পান 9 জন, হয়রানির শিকার 3 জন। এছাড়া আইনি হয়রানির শিকার 41 জন।
রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের তথ্য মতে সূচকে ভারত পাকিস্তানের চেয়ে সামান্য এগিয়ে থাকলেও বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতার পরিস্থিতি বেশ গুরুতর। সংস্থাটি বলছে বাংলাদেশ সহ প্রায় ১১২টি দেশে হুমকির মুখে মুক্ত গণমাধ্যম। গণমাধ্যম কর্মীরা বলছেন সাংবাদিকদের অনেক সময় প্রভাবশালীদের বাধার সম্মুখীন হতে হয়। সবচেয়ে বড় কারণ হচ্ছে প্রভাবশালী যে মহল, সেখানে রাষ্ট্র এবং রাষ্ট্রের যারা নীতি নির্ধারক তাদের মধ্যে যারা বিশেষ করে প্রভাবশালী, তারাই কিন্তু বড় ধরনের একটি চ্যালেঞ্জ বা বাধা আমাদের দেশে। সাংবাদিকতার বিগত সময়ে প্রভাবশালীদের বাধার মুখে পড়ার অনেক নজির রয়েছে। আগামী দিনে এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটবে কিনা এ নিয়েও সংশয় গণমাধ্যম কর্মীদের। গত 16 বছর যেভাবে মনে করেন যে সরকারি আমলা হোক, মন্ত্রী হোক, এমপি হোক, একটা ওয়ার্ড পর্যায়ের নেতা হোক, সবাইকে কিন্তু তেল মেরে কথা বলতে হতো। এখন কিন্তু ওই অবস্থাটা বাংলাদেশে নেই। এখন আমরা যে কারো বিরুদ্ধে কিন্তু সমালোচনা করতে পারি। আপনারা তো দেখেছেন যে টকশো করে বের হয়েছে, সিঁড়ি থেকে ধরে নিয়ে গেছে। সেই পরিস্থিতি কিন্তু এখন নেই। আমরা কিন্তু মুক্তভাবে কথা বলতে পারি। তো এটা কতদিন থাকবে সেটা হচ্ছে বিষয়। এই বাস্তবতায় প্রধান উপদেষ্টার প্রেস সচিবের দাবি, বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে সাংবাদিকরা। জুলাইয়ের উত্তর বাংলাদেশের এখন সবাই যা ইচ্ছা তা লিখতে পারে। দু একটা ঘটনা ঘটছে, গভর্নমেন্ট এখানে কোনো অনুঘটক না। গভর্নমেন্ট এখানে কাউকে বলছে না এই তুমি একে ফায়ার করো, গভর্নমেন্ট বলছে না যে ওকে তুমি রিপ্লেস করে একে নাও। নির্ভয়ে বস্তুনিষ্ঠ তথ্য প্রচার ও প্রকাশের মুক্ত পরিবেশের প্রত্যাশা গণমাধ্যম কর্মীদের। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। তিস্তা বেষ্টিত কাউনিয়া, পীরগাছা ও হারাগাছ পৌরসভা নিয়ে রংপুর 4 আসন। বিপ্লব পরবর্তী উত্তরের এই আসনে আলোচনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। নিজ এলাকায় গণসংযোগ আর বিশাল শোডাউনে এরই মধ্যে জানান দিয়েছেন প্রার্থীরা। ভোটের মাঠে আক্তার হোসেনের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী বিএনপির এমদাদুল হক ভরসা ও জামায়াতের এটিএম আজম খান। এরই মধ্যে শুরু হয়েছে হিসেব নিকেশ। সরাসরি ভোট না চাইলেও দলের বার্তা দিয়ে জনগণের আস্থা অর্জনে পার করছেন ব্যস্ত সময়। এখনো পর্যন্ত ফরমালি যে প্রস্তুতির বিষয়, তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের দলের যে বার্তা সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমরা আসলে দল হিসেবে মানুষের কাছে নিজেদেরকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। ব্যক্তির থেকেও আমাদের দলের ব্যাপারে মানুষের যেন আস্থার জায়গাটা তৈরি হয়, সে ব্যাপারেই আমরা কাজ করছি। গত 1.5 দশক মাঠে রাজনীতি করতে না পারা জামায়াতে ইসলামী এবার আর জোটের হিসাব কষছে না। বিএনপির সঙ্গ ছেড়ে প্রস্তুত হচ্ছে নিজেদের মতো। এটিএম আজম খানকে এরই মধ্যে প্রার্থী হিসাবে চূড়ান্ত করেছে দল। 2 মাস আগে থেকেই সরব রংপুর মহানগর জামায়াতের এই আমির। জনগণের মাঝে আমরা একটা প্রত্যাশিত অবস্থানে যেতে পারি। পীরগাছা কাউনিয়ার জনগণ বাংলাদেশ জামাত ইসলামীকে অর্থাৎ এটিএম আজম খানকে বেছে নেবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সপ্তম ও অষ্টম সংসদ নির্বাচনে এই আসনে নির্বাচিত হন জাতীয় পার্টির করিম উদ্দিন ভরসা। এরপর কবজায় নেয় আওয়ামী লীগ। বিপ্লব পরবর্তীতে মরিয়া বিএনপির এমদাদুল হক ভরসা। মানুষের প্রতি দলমত নির্বিশেষে আমার প্রতি মানুষের একটা আলাদা সফট কর্নার আছে। এই জন্য আমি বিশ্বাস করি যদি ভোট হয়, যদি সুন্দরভাবে হয়, মানুষ যদি নিরপেক্ষ ভোট দিতে পারে, তো অবশ্যই আমি বিপুল ভোটের ব্যবধানে আমি জয়লাভ করব। জাতীয় পর্যায়ে নির্বাচন নিয়ে নানা দাবি থাকলেও সব ছাপিয়ে আসনটিতে আলোচনায় প্রার্থীর যোগ্যতা। পরিবর্তিত সময়ে জনপ্রতিনিধি বাছাইয়ে সতর্ক ভোটাররা। সন্ত্রাস মুক্ত, দুর্নীতিমুক্ত এমন একজন সৎ ও যোগ্যবান আমরা প্রার্থী আমরা চাই। নেতৃত্বে আমরা একটা স্বচ্ছ নেতৃত্ব চাচ্ছি, যে নেতৃত্ব আসলে সবাই সমান অধিকার পাবে, যেখানে দলীয়করণ থাকবে না। যেহেতু আমরা তরুণ নেতৃত্ব চাই। যখন দেশে ইলেকশন হবে তখন আমরা যোগ্য প্রার্থীকে ভালো এবং কে মন্দ আমরা তখন যাচাই করব, দেখব, তারপরে তাকে সিলেকশন দেব। স্বাধীনতার পর আওয়ামী লীগ 6 বার, জাতীয় পার্টি 4 ও বিএনপির প্রার্থী 1 বার জিতেছেন রংপুর 4 আসনে। করিম উদ্দিন ভরসার মৃত্যুর পর এখানে আর ঘুরে দাঁড়াতে পারেনি জাতীয় পার্টি। এবার নতুন মুখ থাকলেও মাঠে শক্ত অবস্থানে বিএনপি। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।
রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ সহজ হওয়ায় মোংলা বন্দরের প্রতি আগ্রহ বেড়েছে আমদানি রপ্তানিকারকদের। কিন্তু বন্দরের জেটি সমস্যা, পশুর নদীর নাব্য সংকট সহ আধুনিক অবকাঠামোর অভাব সহ নানা সমস্যায় পিছিয়ে আছে বন্দরটি। এসব সমস্যা কাটাতে চীনের সিভিল ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের সাথে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে চুক্তি হয়। 4,068 কোটি 72 লাখ টাকার আওতায় এই প্রকল্পে 2টি কন্টেইনার ইয়ার্ড, 2টি জেটি, কন্টেইনার ডেলিভারি ইয়ার্ড সহ আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে। বলা হচ্ছে বন্দরের আধুনিকায়ন হলে অন্তত 4 লাখ টন কন্টেইনার হ্যান্ডেলিং করা যাবে, বাড়বে রাজস্ব আয়। প্রকল্পটা অনুমোদন হলে কন্টেইনার হ্যান্ডেলিং এর জন্য ডেডিকেটেড জেটি হবে এবং এখানে যে ইকুইপমেন্টগুলি ইউজ করা হবে সেই ইকুইপমেন্টগুলি অত্যন্ত আধুনিক। আমরা আশা করি ড্রেজিং প্রকল্প এবং এই অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলি যদি বাস্তবায়ন করা হয় মংলা বন্দরে অবশ্যই এটা একটা সুফল আমরা পাবো। এছাড়া নাব্য সংকট কেটে গেলে এই বন্দরে বড় জাহাজ ভিড়তে পারবে, গতিশীল হবে বন্দরের কার্যক্রম। যদি ড্রেজিং ঠিকমতো করা হয় এবং বড় জাহাজ আসতে পারে তাহলে আমাদের মংলা বন্দরের কস্ট অফ অপারেশন কমে যাবে। কস্ট অফ অপারেশন কমে গেলে বিভিন্ন আমদানিকারক আমাদের মংলা বন্দর আসার জন্য আগ্রহী হবে। একটা বন্দর যখনই সম্প্রসারিত হবে এটার ইনকাম, এটার অঞ্চলের যত যাবতীয় যা কিছু আছে এটা আমাদের দক্ষিণ অঞ্চলের জন্য খুবই খুবই ভালো আমি মনে করি। অবকাঠামো উন্নয়ন হলে দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মংলা আমদানি রপ্তানিতে বিশেষ ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। এটি সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিজিবির বর্ডার অবজারভেশন পোস্ট বিওপির একটি গুরুত্বপূর্ণ এলাকা। গভীর রাতে হঠাৎ মুষলধারে বৃষ্টি সঙ্গে বজ্রপাত এমন বৈরী আবহাওয়ার সুযোগে চলে চোরাচালান কার্যক্রম। চোরাচালান ঠেকাতে কাজ করে যাচ্ছেন বিজিবি সদস্যরা। বিশেষ সামরিক যানে চালানো হয় অভিযান। সম্প্রতি সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয় প্রসাধনী, ফুচকা সহ 1.5 কোটি টাকার ভারতীয় পণ্য। তবুও রাতে ঝড় বৃষ্টি হলে তৎপরতা বাড়ে চোরাকারবারিদের। গভীর রাতে বিজিবির দেখে কোন জায়গায় আছে, পিছনে পিছনে থাকে, যে সময় ফাঁক পা নিয়ে আসে এবং ঝড় বৃষ্টি আসলে এরা চান্স নেয়। রাতের বেলা এটা 12টার পরে এটা ওদের টলপাটি জেলা চেঞ্জ হয়, কিছু লোক বেলা ওরা তারা ওরা দৌড়িয়া ফেলায় নিয়ে, আর টলা আসলে পরে এরা দৌড়ে ধরেও। ঈদুল আজহা সামনে রেখে সীমান্তে এমন পরিস্থিতি মোকাবেলায় টহল বাড়ানোর কথা জানিয়েছে বিজিবি। যখন রাতের আধারে চোরাকারবিরা যাদের মালামাল নিয়ে আসার তৎপরতা বৃদ্ধি পায়, তো এই প্রেক্ষিতে আমরা কিন্তু দিনের চেয়ে রাতের যে টহলের যে ম্যান পাওয়ার স্ট্রেংথ এটা কিন্তু আমরা অনেক বৃদ্ধি করি। অবৈধ পথে ভারতীয় পণ্য আনা বন্ধ করতে এমন অভিযানের পাশাপাশি চোরাকারবারিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি সচেতন মহলের। ডিবিসি নিউজ ডেস্ক। এভাবেই বাড়ি বাড়ি গিয়ে চাল তুলছেন স্থানীয়রা। দীর্ঘ 5 বছর ধরে কাজটি করছেন তারা। উদ্দেশ্য, চাল বিক্রির টাকায় তৈরি করবেন নিজ এলাকার রাস্তা। এভাবে জোগাড় হওয়া 4 লাখ টাকা ও স্বেচ্ছাশ্রমে তৈরি হয়েছে 1 কিলোমিটার কাঁচা রাস্তা। এখন রাস্তাটি পাকা করার দাবি ভোগান্তির শিকার এলাকাবাসীর। আমরা এই রাস্তার 1 কিলোমিটারের মতো কাজ করছি, সেটা 2 মাস যাবত আমরা এই কাজগুলো সম্পূর্ণ করছি। আমাদের এই রাস্তায় চলাফেরা কষ্ট হয়, আমাদের ছোটরাও এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে না। আর এই রাস্তা যদি পাকা হতো আমরা খুশি হতাম। সরকারের কাছে আমাদের আবেদন যে আমাদের রাস্তা যেন খুব দ্রুত উন্নয়ন করা হয়। যারা এই জায়গায় এই নিয়োগ আছে তারা আমাদের এই রাস্তাটির ব্যাপারে সদয় চোখে দেখবেন। তবে ওই রাস্তা আগেই সংস্কার হয়েছে দাবি স্থানীয় ইউপি সদস্যের। রাস্তা কিছু বছর 40 কর্মসূচি কাজ করা ওখানে হয়েছে, এবারও হবে যে এই চেয়ারম্যান কালকে কথা বললো যে ওই কাজটা আর কি করব। আর রাস্তাটি দ্রুত সংস্কারের আশ্বাস জেলা প্রশাসনের। আমরা এটা নির্দেশনা প্রদান করে দিব, তারা যেন স্থানীয়ভাবে রাস্তাটি পরিদর্শন করে এবং যার যার উপজেলার অংশটুকুতে তারা যে সরকারি যে পদক্ষেপ সেটি কার্যক্রম যেন গ্রহণ করে। হাজারো মানুষের ভোগান্তি লাঘবে দ্রুতই রাস্তাটি সংস্কার করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।
এলাকার বিভিন্ন কৃষকের কাছ থেকে সংগ্রহ করা হয় গোবর। একটি নির্দিষ্ট সময়ের পর তা দিয়ে ভরানো হচ্ছে চারি, বেড ও ক্যারেট। তারপর সেখানে দেয়া হচ্ছে কেঁচো। এভাবে গোবর ও কেঁচোর মিশ্রণের 22 দিন পর তৈরি হয় ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। সেই সার থেকে কেঁচো আলাদা করে ভালোভাবে ছেঁকে নেওয়া হচ্ছে সার। এভাবে প্রস্তুত হচ্ছে ফসলে ব্যবহার উপযোগী কেঁচো সার। বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুবাদে কেঁচো সার সম্পর্কে ধারণা পেয়ে নওগাঁর অনুজ কুমার মণ্ডল শুরু করেন কেঁচো সার তৈরির কাজ। প্রথমে স্বল্প পরিসরে উৎপাদন করলেও দিন দিন এই সারের চাহিদা বাড়াতে থাকেন উৎপাদন। প্রতি 22 দিনে তার কারখানায় উৎপাদন হয় 10 মেট্রিক টন সার। স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। 32-33 দিনে আমি ওখান থেকে বেড থেকে পাই, আর ক্যারেট থেকে আমি 26-27 দিনে সারটা উৎপাদন করতে পারি। আমার মুখ্য উদ্দেশ্যটা হচ্ছে যে এই অঞ্চলে একটা কৃষি কেন্দ্রিক বিপ্লব তৈরি করা। কম দামে আর নিরাপদ হওয়ায় কেঁচো সার ব্যবহারে ঝুঁকছেন কৃষক। জৈব সার ব্যবহার করে ওই জমির উর্বরা শক্তি বাড়ে এবং আমরা হাতের কাছে পাই। যথেষ্ট উপকার, ফলন ভালো হয়, ফসলের চেহারা ভালো হয়। কেঁচো সার উৎপাদন ও বাজারজাতকরণে সহযোগিতা করছে কৃষি বিভাগ। আমাদের কারিগরি সহায়তা থেকে শুরু করে আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমেও ভার্মি কম্পোস্ট স্থাপন করা হয়ে থাকে। আমরা তাদেরকে যত সম্ভব আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা তাদেরকে সহযোগিতা করব। কেঁচো সার উৎপাদনে উদ্যোক্তারা এগিয়ে আসলে রাসায়নিক সারের ব্যবহার কমার পাশাপাশি মাটির উর্বরতা থাকবে অটুট, বাড়বে নিরাপদ কৃষি উৎপাদন, এমনটা মনে করছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক।